নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন এবং আপনারা বসে থাকেন অধীর আগ্রহে আছে কি পাবেন। তখন আমাদের প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আপনাদের কাছে তুলে ধরি আমাদের জীবনের নানান সমস্যা, এবং সেটা আমাদের শারীরিক সমস্যা হতে পারে বা আমাদের জীবনের পারিবারিক একটা দিক থাকতে পারে, অর্থনৈতিক দিক থাকতে পারে, আর বিভিন্ন যে এই সমস্যাগুলো ভীষণভাবে আমাদেরকে ঘায়েল করে, ভীষণভাবে আমাদের পর্যদস্ত করে এবং নানানভাবে আমরা চিন্তিত হয়ে যাই। আসল সেই চিন্তামুক্ত কিভাবে হওয়া যায়, কিভাবে সমস্যামুক্ত জীবন পাওয়া যায়, সেটাই মনে হয় এই অনুষ্ঠানে আপনারা অপেক্ষায় থাকেন। তার কারণ অনেক কিছু নতুনত্ব পান, অনেক নতুন ধরনের তথ্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি এবং একটা যেন নতুনের ছোঁয়া পাওয়া যায়। এটাই আমাদের অনুষ্ঠানটির একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, এক্সেপশনাল অনুষ্ঠান। আপনারা জানেন আজও কিন্তু আমরা সেইভাবেই রেখেছি। একটা তো আলোচনা আমরা রাখবই অবশ্যই। তা সেই আলোচনাগুলো কিন্তু আবার বন্ধুদের আলোচনা, যেগুলো বন্ধুরা জিজ্ঞাসা রেখেছেন, নানানভাবে তাদের নানান রকমের জিজ্ঞাসা থাকে, সেগুলোই আমরা তুলে ধরি আপনাদের কাছে। একেবারে নাম ধরে, নাম বলে, জায়গা বলে, তারা কোথায় থাকেন সব কিছুকে আপনাদের পিকচারের মতন তুলে ধরি এবং তাদের জিজ্ঞাসাগুলো মানেই তো আপনাদেরও সেই জিজ্ঞাসা থাকে অবশ্যই, সেটাকে আপনাদের কাছে আমরা তুলে ধরি। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যেই ব্যক্তিত্ব অপেক্ষা আপনারা বসে থাকেন, ঠিকই ধরেছেন, তিনি আমাদের লাইভ অনুষ্ঠানে সরাসরি আমাদের অনুষ্ঠানে রয়েছেন। কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ এবং হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সবচেয়ে বড় কথা অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে যিনি কিন্তু নিউ দিল্লি থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, যিনি কিন্তু বিজ্ঞানকে প্রাধান্য দেন, বিজ্ঞানসম্মত জ্যোতিষ যিনি কিন্তু বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। আমরা সেই মানুষকে সঙ্গে পাই যিনি কিন্তু এইভাবে আপনাদেরকে নানানভাবে বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে কিভাবে একেবারে নতুন করে পাওয়া যায় সেটাই মনে হয় তুলে ধরেন। অল ইন্ডিয়া অ্যাস্ট্রো পামিস্ট যিনি একজন তন্ত্র রিসার্চার, যিনি কিন্তু জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী, সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। তার সম্বন্ধে একাডেমিক এরিয়াটা আমি অবশ্যই বলবো তার সম্বন্ধে, যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষবিদ্যা বাচস্পতি এবং তার সঙ্গে জ্যোতিষবিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট। 2024 HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে তিনি ভূষিত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়। আর তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়, যিনি কিন্তু অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন 2026 HBT থেকে বঙ্গ জ্যোতিষ রত্নভূষণ। তিনি সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের আলোচনা তো থাকবেই। আমাদের সঙ্গে সুব্রত চক্রবর্তী মহাশয় রয়েছেন। আসুন আমরা আলোচনাটা তো রাখবই, আমরা আগে একটু দাদার সাথে পরিচয় পর্বটা সেরে নিই। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান গ্লোব টিভিতে প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, এছাড়া অন্য আরেকটা মিডিয়াতে আমাকে লাইভ পাচ্ছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে মোবাইলে দেখছেন বা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে লাইভ দেখছেন বা টিভিতেও দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে গ্লোব টিভির টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা, গ্লোব টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে শর্মিষ্ঠা দি কোনো শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকের কি বিষয় আমি আলোচনা করব দিদি প্রথমে বলে নাও, তারপর আমি অবশ্যই কিন্তু আলোচনায় প্রবেশ করব। একদম, আসলে কি বৃহস্পতিবার দুপুর 2:30 মানে কিন্তু অনেক নতুন আলোচনা থাকে। যদিও আমাদের শরীর স্বাস্থ্য বিষয়ক আলোচনা, এটা হয়তো সকলের কাছে একটা জিজ্ঞাসা, যেই বন্ধুরা জিজ্ঞাসা রেখেছেন তাদের নামগুলো আমি মেনশন করছি এবং কোন জায়গা থেকে তারা জানাচ্ছেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি। রোহন দেবনাথ, তার বাবা গৌতম দেবনাথ, যার বিষয়ে যিনি অসুস্থতার কথা জানিয়েছেন। রোহনদাই মনে হয় তার বাবার সম্বন্ধে জানতে চেয়েছেন যে বাবা সুস্থ সবল মানুষ, হঠাৎ কেন একটা অসুস্থতা হয়ে পড়লেন, অসুস্থের জায়গায় রয়েছেন, প্যানক্রিয়াসের মতন একটা বড় রোগে তিনি আক্রান্ত হয়েছেন, ক্যান্সারের জায়গায়। অবশ্যই এই বিষয়ে আমরা জানবো। তিনি পানিহাটি থেকে বলেছেন, জিজ্ঞাসা রেখেছেন। আরেকজন বন্ধু তৃণা দাস রানাঘাট থেকে রেখেছেন, তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে প্রবলেমে রয়েছেন, গাইনোলজিক্যাল সমস্যায় রয়েছেন। আসুন সেটাও আমরা জেনে নেব। আরেকজন বন্ধু জানিয়েছেন
অর্ঘ্যমণ্ডল, যে তিনি কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে জানিয়েছেন তারও কিন্তু চোখের সমস্যা, চোখ নিয়ে তিনি জিজ্ঞাসা রেখেছেন যে চোখের সমস্যা হয়েছে। অবশ্যই আজকের এই আলোচনা কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেব শরীর স্বাস্থ্য বিষয়ক নিয়ে। আমাদের প্রথমে জানবো দাদা, এই যে এই জিজ্ঞাসাগুলো সবই কিন্তু শরীর ওরিয়েন্টেড, শরীর স্বাস্থ্য সম্পর্কিত। তা এই যে জ্যোতিষ বা আমাদের গ্রহ কি বলছে, কোন গ্রহের এই অশুভত্বের ফলে এই কানেকশনে থাকার জন্য এই সমস্যাটা আসতে পারে, এই সমস্যাগুলো? প্রথমেই বলি যে দেখুন, শরীর নানা রকম সমস্যা হতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্যোতিষাঙ্গিকে যদি আমি বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমাদের দুটো পার্ট, সেটা হচ্ছে খড়বেদাংশ আর একটা হচ্ছে ত্রিশাংশ। এই ত্রিশাংশ নিয়ে আমি এর আগে বহুবার আলোচনা করেছি যে ত্রিশাংশ হচ্ছে আমাদের যত রকম দুর্ভাগ্যের জায়গা, সেটা কিন্তু ত্রিশাংশ থেকে বিচার হয়। আর খড়বেদাংশ হচ্ছে আমাদের শুভ ফলদাতা, সেখান থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো। এই দুটো চার্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এই দুটো ন্যাটাল চার্টকে যদি আমরা সঠিক করে ভারসাম্য বজায় রাখতে পারি, কারণ একটা মানুষের মধ্যে জরা ব্যাধি থাকবেই, তার সঙ্গে সুস্থ হয়ে ওঠা, মানুষের মধ্যে দুঃখ আনন্দ যেরকম রয়েছে ঠিক সেরকমই আমরা যেহেতু এই পরিবেশে বসবাস করি, তাই পরিবেশ বসবাস করতে গেলে কিন্তু আমাদের নানা রকম কিন্তু ব্যাধি আমরা আক্রান্ত হয়ে থাকি। তার জন্য আমরা চিকিৎসা করাই, আমরা সুস্থ হয়ে উঠি। আবার অনেকে কিন্তু দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত হয়, আবার সেক্ষেত্রে দেখতেও পাওয়া যায় তারা কিন্তু নানা রকমভাবে কিন্তু মৃত্যুবরণ করছেন, বা ব্যাধিতে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন, তারপরে তিনি আস্তে আস্তে কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো এই যে দুটো জায়গা আমরা সঠিকভাবে কিন্তু অনেক ক্ষেত্রে ভুলে যাই, এবং মানুষের জীবনে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনিও হয়তো জানেন যে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। আমাদের কিন্তু যদি দেখতে পাওয়া যায় আমরা প্রচুর পরিমাণে অর্থের পেছনে দৌড়াচ্ছি, আমরা সারা জীবন অর্থ রোজগার করলাম, কিন্তু সেই অর্থ আমরা সারা জীবন রোজগার করে বেড়াচ্ছি, কিন্তু শেষ বয়সে গিয়ে দেখা যাচ্ছে সেই শরীরকে আমরা যত্ন নিইনি, কিন্তু আমাদের ওই অর্থটা কিন্তু শরীরের পিছনেই চলে গেল। তাহলে কি হলো আমাদের সারা জীবন অর্থ রোজগার করে? আমাদের কিন্তু শরীরকে যত্ন নিতে হবে। প্রথম কথা হচ্ছে শরীর একটা মন্দির, আমরা যেরকম মন্দিরের দেবালয়ে যেরকম প্রত্যেক দিন যেভাবে যত্ন নিয়ে থাকি, ঠিক সেরকমই আমাদের শরীরও কিন্তু একটা হচ্ছে মন্দির। তো সেক্ষেত্রে শরীরের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। এবার আমি প্রথমে কতগুলো বিষয় নিয়ে আলোচনায় আসবো। সেটা হচ্ছে কি, দেখবেন আমরা যখনই কোনো কিছু দুরারোগ্য ব্যাধি বা শরীর স্বাস্থ্যগত সমস্যায় পড়ি, আমরা সাধারণত যে জায়গাটা দেখব সেটা হচ্ছে আমাদের অষ্টম ভাব, অর্থাৎ নিধন ভাবটাকে আমরা দেখব ভালো করে। তার সঙ্গে দেখব হচ্ছে আমাদের ত্রিশাংশ। দেখবেন আমাদের সাধারণত কতগুলো নক্ষত্রের কম্বিনেশন আমি বলে যাব মেডিকেল অ্যাস্ট্রোলজি হিসাবে, সেটা হচ্ছে মঙ্গলের যে নক্ষত্রগুলি, দ্বিতীয় হচ্ছে রাহু নক্ষত্র, এবং তৃতীয় হচ্ছে বুধের নক্ষত্র। যদি কিছুভাবে দেখতে পাওয়া যায় মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের যে নক্ষত্র হচ্ছে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এই মৃগশিরা, চিত্রা এবং এই যে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র যদি কিছুভাবে দেখতে পাওয়া যায় যে ত্রিশাংশ চার্টে মঙ্গল কিছুভাবে অষ্টম পতির সঙ্গে সংযুক্তিকরণ করেছে, বা যদি দেখতে পাওয়া যায় মঙ্গল ডাইরেক্ট কিছুভাবে করেনি, তিনি স্টার লর্ড বা সাবলর্ড অনুযায়ী নক্ষত্র দ্বারা বা কিছুভাবে দৃষ্টিভাবতভাবে অর্থাৎ অ্যাসপেক্ট দ্বারা দৃষ্টি দিচ্ছে অষ্টম ভাবের ওপর, তাহলেও কিন্তু একই সমস্যা মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা কিন্তু দেখা যাচ্ছে কি নানা রকমভাবে কিন্তু রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। এবার এই রোগ ব্যাধি সাধারণ প্রত্যেকটা মানুষের মধ্যে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগার ধাত, বিভিন্ন ধরনের নানা রকম ক্রনিক ডিজিজ থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাজমা, মানে বছরে হয়তো এক দুবার করে নানা ধরনের সমস্যা জর্জরিত হয়, সাধারণ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই সাধারণ বিষয়গুলো কিন্তু মানুষের জীবনে প্রচণ্ড পরিমাণে একটা খারাপ জায়গা তৈরি করছে। এই কিছুভাবে মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বুধের নক্ষত্র অষ্টম পতির সঙ্গে যুক্ত হয়ে থাকে, কিন্তু বিশেষভাবে দেখা গেছে যদি অষ্টম লগ্নের কম্বিনেশনের সঙ্গে রাহুর নক্ষত্র একত্রীকরণ হয়ে যায়, সেখানে আদ্রা, সাথী এবং শতভিষা নক্ষত্রের কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু নক্ষত্র যদি কিছুভাবে অষ্টম পতির সঙ্গে সংযুক্তিকরণ ঘটছে, যেখানে অষ্টম সঙ্গে লগ্নের একটা কম্বিনেশন তৈরি হলো, বা সেখানে দেখা যাচ্ছে কারো জন্মছক অর্থাৎ ন্যাটাল D1 চার্টে মঙ্গল কিছুভাবে পীড়িত অবস্থাতে রয়েছে, বা দেখা যাচ্ছে আপনার বিশেষ করে এই তিনটি নক্ষত্রে কারো জন্ম হয়েছে, অর্থাৎ আমাদের যেমন জন্ম নক্ষত্র হয়, কারো যদি জন্ম নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, আদ্রা, সাথী বা শতভিষা বা অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী নক্ষত্রে কারো জন্মগ্রহণ হয়ে থাকে,
তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে একটু নিজেকে যত্ন নেওয়াটা প্রয়োজন। আমি বলছি না যে এই নক্ষত্রগুলো খারাপ, নক্ষত্র যথেষ্ট ভালো নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রের মধ্যে ট্যালেন্ট থাকে। আমি বলছি কি শরীরের যত্নটাকে তাদের ভালো করে নিতে হয়, কারণ এই নক্ষত্রগুলোর কম্বিনেশন যখনই অষ্টম সংযুক্তিকরণ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম শারীরিক পীড়া বা দুরারোগ্য ব্যাধি তারা আক্রান্ত হয়ে থাকে। প্রথম সিম্বল যেটা আমি বলে দেব, যে কারো ক্ষেত্রে এই ত্রিশাংশ চার্টে যদি দেখতে পাওয়া যায় লগ্নপতির সঙ্গে অষ্টমপতির সংযুক্তিকরণ ঘটেছে এবং সেখানে তার পঞ্চমপতি কিছুভাবে বুধের সঙ্গে সংযুক্তিকরণ বা রাহুর সাথে সংযুক্তিকরণ বা মঙ্গলের সঙ্গে সংযুক্তিকরণ, বা নাক্ষত্রিক যে এই তিনটি গ্রহ রয়েছে, এই তিনটে গ্রহের যে নক্ষত্রগুলো রয়েছে তাদের সঙ্গে সংযুক্তিকরণ হয়ে যায় পঞ্চমপতি, তাহলে কিন্তু খুব খারাপ জায়গা নিয়ে আসে। কিন্তু দেখতে পাওয়া গেছে অনেক ক্ষেত্রে এই কম্বিনেশন হয়তো অনেকের রয়েছে, কিন্তু আমাদের বললাম যে ঈশ্বরের আশীর্বাদ, অনেকে কিন্তু দেখবেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বা ক্যান্সার হয়েছেন, তিনি ট্রিটমেন্ট করিয়ে নিজের মনের জোরে ভালো হয়েছেন, কারো ক্ষেত্রে ব্রেন টিউমার হয়েছে সেখানে তিনি ভালো হয়েছেন, অনেক জায়গা থেকে তিনি কিন্তু মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খরবেদাংশ বা শুভ ফলদাতা সেখানে দেখতে হবে যে অষ্টমপতির সঙ্গে তার একাদশপতিতে, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে কিছু বা বৃহস্পতি নক্ষত্রের কম্বিনেশন রয়েছে একাদশপতিতে, বা অষ্টম বা লগ্ন কম্বিনেশন তৈরি হয়েছে, মঙ্গল বুধ রাহু নক্ষত্র কিছু বা পীড়িত রয়েছে কিন্তু একাদশপতি খুব বলবান, তার দেখা যাচ্ছে দ্বিতীয়পতি খুব বলবান, বা নবম স্থানে যদি কারো বৃহস্পতি নক্ষত্র যুক্ত হয় বা নবম হাউসের সঙ্গে বৃহস্পতির যে কোনো নক্ষত্রের কম্বিনেশন ঘটে, বা বৃহস্পতি যদি নবমভাবে অবস্থান করেন বা দৃষ্টি দিয়ে থাকেন, কারণ নবম ভাব মানে হচ্ছে আমাদের ত্রিকোণপতির একটা অংশ, সেই নবম স্থানে যদি বৃহস্পতি থাকে সেই গুরু বৃহস্পতির দ্বারা তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। এবং আমাদের কথিত আছে যে কোনো রোগের সাথে লড়াই করতে গেলে আমাদের কিন্তু মনের জোরটা খুব দরকার, অর্থাৎ চন্দ্র তার কতটা সুস্থ রয়েছেন বা চন্দ্র তার কতটা স্ট্রং, এই চন্দ্র যদি কিছুভাবে দেখতে পাওয়া যায় যে কেন্দ্রপতিতে অবস্থান করছে কারো জন্মছকে, ত্রিকোণপতিতে অবস্থান করছে, তার মনের জোর ভালো, একাদশপতি যদি ভালো হয়ে থাকে তাহলে তিনি কিন্তু, আমি আপনাকে বলে দিচ্ছি, যতই বড় দুরারোগ্য ব্যাধি হোক, একাদশপতিতে যদি বৃহস্পতি চন্দ্র যদি স্ট্রং থাকে তিনি কিন্তু সেই রোগ জ্বালা থেকে বেরিয়ে আসতে পারেন। আবার কারো কারো ক্ষেত্রে এই প্রথম কম্বিনেশনটা বললাম ত্রিশাংশ চার্টে, যদি দেখতে পাওয়া যায় যে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমরা বুধের যে নক্ষত্রগুলোকে আমি বললাম, অশ্লেষা যে নক্ষত্র বা জ্যেষ্ঠা বা রেবতী নক্ষত্র কিছুভাবে দেখা যাচ্ছে নবম স্থানে একাদশ স্থানে অবস্থান করছে, বা লগ্ন সঙ্গে তিনি কম্বিনেশন করছেন, বা দেখতে পাওয়া যায় যে কিছুভাবে রুলিং প্ল্যানেটে জন্মছকে মঙ্গলের সাথে বুধের কম্বিনেশন, মঙ্গলের সাথে বৃহস্পতির কম্বিনেশন জন্মছকে, তাদের ক্ষেত্রে কিন্তু যত বড় রোগ জ্বালা হোক না কেন তিনি কিন্তু সুস্থ হতে পারবেন। তাহলে এই কম্বিনেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রোহন যিনি ছিলেন তার বাবার সম্বন্ধে বলেছেন, তার বাবার চারটা নিয়ে একটু অ্যানালাইজ করবো, তবে অনেকক্ষণ আগে একজন বন্ধু এসছে, আমি ফোনটা নিয়ে নিই, তারপর রোহন হয়তো আজকে অনুষ্ঠানটা দেখতেও পারো, তোমার বাবাকে নিয়ে আজকে কিছু আলোচনা আমি বলবো। একদম, আগে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? অনেকক্ষণ অপেক্ষা করছেন, বলুন। কোথা থেকে? নমস্কার আপনাকে, বলুন। বাগুইয়াটি থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। আচ্ছা, কার বিষয় বলুন? মেয়ের নাম, জন্ম 14 নভেম্বর 1997, দুপুর 1:07। আচ্ছা, জন্মস্থান কলকাতা, দুপুর 1:07। আচ্ছা, মেয়ের নামটা কি বললেন? মেয়ের নাম ইশিকা। ইশিকা, আচ্ছা, জন্মবারটা কি শুক্রবার ছিল? লগ্ন হচ্ছে কুম্ভ, রাশি হচ্ছে মেষ রাশি, জানা ছিল? আচ্ছা, ওর কেরিয়ার কি নিয়ে জানতে চাইছেন? কেরিয়ার, বিয়ে নিয়ে জানতে চাইছেন। দেখুন, শনি তো রেট্রোগেড 27 নম্বর নক্ষত্র বুধের নক্ষত্র পেয়েছে, কেরিয়ারে তো একটু মেয়ের ক্ষেত্রে বাধা হবে ভালো মতোই, কারণ মেয়ে হয়তো অনেক জায়গায় এক্সাম দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যে সফলতা পাওয়া দরকার মেয়ের ক্ষেত্রে কিন্তু সেই সফলতা আসছে না। লগ্নে কেতু রয়েছে, ঠিক দ্বাদশে শনি অবস্থান করছেন, চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে, আর লগ্ন সাপেক্ষে যেটা দেখা যাচ্ছে যে দ্বাদশ হাউসে কিন্তু, অর্থাৎ 12-এ কিন্তু বৃহস্পতির একটা সংযোগ, শুক্র মঙ্গলের একটা কম্বিনেশন কিন্তু দেখা যাচ্ছে যে একাদশভাবে। মেয়ের ক্ষেত্রে ট্যালেন্ট রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি যেভাবে ও খাটছে বা এক্সামগুলো দিচ্ছে সেই অনুপাতে কিন্তু ভালো কোনো চাকরি বা কর্মজগতের সঙ্গে যুক্ত হতে পারেনি।
এটা ইয়েস না নো বলুন আগে। এরকম হচ্ছে কি? এরকম হচ্ছে, একদম পরীক্ষা দিচ্ছে কিন্তু হচ্ছে না। এবং দেখবেন ও রবিটা না নিচস্থ, তুলা রাশিতে রবি যখন অবস্থান করে, মেয়ের ক্ষেত্রে বাংলার কার্তিক মাসে জন্ম, রবিটা নিচস্থ, এবং রবি নিচস্থ মানেই যে খারাপ ফল দেবে তা নয়, কিন্তু রবি যে নক্ষত্রটা পেয়েছে সেই নক্ষত্রকে রবিকে ড্যামেজ করলো পূর্ণভাবে। আবার যদি সম্পূর্ণ চক্রমে দেখি, সম্পূর্ণ চক্রমে নবমপতি পঞ্চমপতির সংযুক্তিকরণ, কিন্তু একাদশপতি যথেষ্ট খারাপ। এই যে নবমপতির সংযুক্তিকরণ, পঞ্চমপতির সঙ্গে কম্বিনেশন, তার মধ্যে ট্যালেন্ট থাকে, এরকম বহু ট্যালেন্টেড ছেলেমেয়েরা কিন্তু থাকে। একাদশপতি যতক্ষণ না সাথ দিচ্ছে ততক্ষণ কিন্তু সে কর্মজগতে প্রতিষ্ঠা হতে পারবে না। তাই মেয়ে বারবার পরীক্ষা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে চাকরি বা ভালো কোনো কর্মসংস্থান হচ্ছে না। এটা গেল প্রথম জায়গা। এই জায়গাটাকে ঠিক করতে হবে। এটার জন্য যেটা প্রয়োজন, রবির প্রতিকার তো অবশ্যই করতে হবে, সাথে বৃহস্পতি এবং কেতুর প্রতিকার, বৃহস্পতি কেতু এবং রবির প্রতিকারটা মেয়ের জন্য মাস্ট। এবং মেয়ের ক্ষেত্রে যেটা হতে পারে, শুক্র মঙ্গলের কম্বিনেশন, অর্থাৎ বিয়ের জন্য চেষ্টা করবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা মেয়ের এর আগে কোনো রিলেশনশিপ বা সম্পর্ক হয়তো ছিল, সেটা কিছুভাবে নষ্ট হয়েছে। মেয়ের মধ্যে একটা এমন জিনিস তৈরি হবে, আমি বিয়ে করব না, আমার বিয়ে ভাল লাগে না, আমি বিয়ে করব না, এই বিষয়টা কিন্তু চলে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু শুক্র মঙ্গলের কম্বিনেশন, ওর বিয়ে মোটামুটি হয়ে যাবে, অলরেডি দশা যাচ্ছে। আপনি ভালো করে একটু খোঁজ খবর নিন, কারণ অলরেডি বিয়ের দশা যাচ্ছে। কিন্তু তার আগে আমি যেটা বলবো, মেয়েকে আগে কেরিয়ার করতে বলুন, কারণ মেয়ের বিবাহ জীবন খারাপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা ওর দ্বিতীয় সঙ্গে সপ্তমপতির সংযুক্তিকরণটা খুব খারাপ। মানে যেটা হবে কি, শ্বশুর বাড়ির সঙ্গে কোনো ঝুট ঝামেলা জড়িত হয়ে যেতে পারে। কারণ আমি এই বহু চার্টের ক্ষেত্রে দেখেছি, স্বামী ভালো, কিন্তু দেখা যাচ্ছে শ্বশুর বাড়িতে শুধু স্বামীকে নিয়ে না, আদার্স অনেক পরিবারের লোকজন থাকে, এই তাদেরকে নিয়ে মেয়ে কিন্তু নানা রকম হয়রানির শিকার হতে পারেন। তাই বিয়ের জায়গাটা যখন দেবেন, ভালো করে জটক বিচার তো অবশ্যই করবেন। সেকেন্ড হচ্ছে পরিবারটাকে ভালো করে দেখে নেবেন, বুঝতে পেরেছেন তো? কারণ দ্বিতীয় স্থান হচ্ছে কুটুম্ব স্থান, ওর কুটুম্ব স্থানটা খুব ড্যামেজ, তাই জন্য দেখা যাচ্ছে সেখান থেকে কোনো ঝুট ঝামেলা হতে পারে। আর অবশ্যই মেয়েকে বলুন কেরিয়ার একটু ভালো করে দেখতে, মেয়ে যথেষ্ট গুণবতী, ওর মধ্যে ট্যালেন্ট রয়েছে, ওকে বলুন ভালো করে কেরিয়ারটা যেন আগে তৈরি করে। আর বিয়ে হয়ে যাবে, চিন্তা নেই, ঠিক আছে? জটক বিচার অবশ্যই মাসিমা করে দেবেন মেয়ের, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। আরো যদি ডিটেইলস জানতে চান আপনি পরে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনাকে আমি হেল্প করব। অনেকটাই দাদা বলে দিলেন, অনেকটা গাইডলাইন্স দিলেন, কিন্তু আপনি কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করে একটু চেম্বারে আসার চেষ্টা করুন, আসুন। তার কারণ আরও অনেক কিছু বলা রয়েছে, তার কারণ অনেকগুলো ড্যামেজ জায়গা রয়েছে, আসল জায়গা যেগুলো ক্যারিয়ারের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, এগুলোকে কীভাবে বুস্ট আপ করা যায় সেটাই কিন্তু মূল কথা, সেটাই কিন্তু দাদা বলে দিলেন। আমি একটু বলে দিচ্ছি, সোমবারে আপনারা শ্যামবাজারে পাচ্ছেন দাদাকে, বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন। রবিবার এবং মঙ্গলবারে গড়িয়াতে পাচ্ছেন, যেটা গড়িয়ার নাকতলাতে পেয়ে যাচ্ছেন। এবং প্রথম উইক এবং শেষ সপ্তাহ এবং শেষ সপ্তাহ বুধবারে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুর পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন। এছাড়া আপনারা বৃহস্পতিবার নৈহাটিতে পাচ্ছেন, 7:30 থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এবং ব্যারাকপুরেও কিন্তু আপনারা বিকেল 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। শুক্রবারে পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন 12টা থেকে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন। শনিবারে আপনারা হাওড়ার বাড়িতে পাচ্ছেন দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এবং শিলিগুড়িতে প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে পাচ্ছেন। কোন জায়গাটা এক্সাক্ট আমি লোকেশনটা বলে দিচ্ছি, জায়গাটা বলে দিচ্ছি, সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন শিলিগুড়িতে প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। এছাড়াও আবার কিন্তু আপনারা শিলিগুড়িতেই পাচ্ছেন 15 থেকে 19 তারিখের মধ্যে। কোথায় সেই জায়গাটি? সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন, প্রতি মাসে কিন্তু আপনারা পাচ্ছেন। বুকিং নাম্বারটা আপনারা লিখে রাখুন, চটপট বুকিং নাম্বারটা আপনারা নোট ডাউন করে রাখুন, অ্যাড্রেসগুলো লিখে রাখুন, প্রপার জায়গায় আপনারা পৌঁছে যান। ফোন নাম্বার হলো বুকিং নাম্বার যেটা 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। এছাড়া হোয়াটসঅ্যাপেও আপনারা জন্ম তারিখ সময় দিয়ে ডিটেলসটা জানতে পারেন, একটা পেয়েবল থাকে, SMS এর মাধ্যমে আপনারা সব কিছু জেনে যেতে পারেন। আমি বলে দিলাম এই জায়গাগুলো প্লিজ আপনারা আসার চেষ্টা করুন, তখন সমস্যা থাকবে, সমাধানের পথও রয়েছে। একজন আছেন, নমস্কার, কে আছেন? আচ্ছা বলুন, কার বিষয়? আপনার বিষয় কি? বলুন, আপনার নামটা বলুন প্রথমে। বিপ্লব রায়, বলুন। 1988? 25শে সেপ্টেম্বর। টাইমিংটা বলুন। 7:45 PM। 7:45 PM। জন্মস্থান? বাঁকুড়া। আচ্ছা, শুনুন দাদা বলছেন। 7:45 PM না? হ্যাঁ। আচ্ছা, বেশ। আচ্ছা, জন্মবারটা কি শুক্রবার ছিল? না, রবিবার। আচ্ছা, 25 সেপ্টেম্বর। 1988। 1988 না? আচ্ছা, 25 সেপ্টেম্বর।
25শে সেপ্টেম্বর 1988, 7:45 PM। আচ্ছা, জন্মবারটা হচ্ছে রবিবার, ঠিক আছে। লগ্ন হচ্ছে মেষ, রাশি হচ্ছে মীন রাশি, জানা ছিল? না না। মেষ লগ্ন, মীন রাশি, ঠিক আছে। আচ্ছা, মেন ব্যাপারটা হচ্ছে যেটা প্রবলেম হবে তোমার ক্ষেত্রে কর্মজগৎ নিয়ে কিন্তু খুব সমস্যা দেখা দেবে। মানে কাজের ক্ষেত্রে না স্থায়ী জায়গা, মানে তুমি হয়তো কোথাও এখন করছো, কাজকর্ম করছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে কাজ করছো সেই জায়গায় কিন্তু উন্নতিটা খুব একটা ভালো নেই, বুঝতে পেরেছো? তুমি একটুখানি খেয়াল করবে যে দেখো, তোমাকে আমি একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, তুমি যদি একটুখানি পারো, আমার স্ক্রিনে কি তুমি আমার হাতটা দেখতে পাচ্ছ? টিভি দেখছো কি? না, টিভিতে আমাদের লাইন শাটডাউন হয়ে গেছে। আচ্ছা বেশ, তুমি একটুখানি দেখো তো, তোমার এই যে মধ্যমা যে রয়েছে না, মাঝখানের যে আঙুলটা, মাঝখানের আঙুলের ঠিক দেখবে এই নিচের জায়গাটায় দেখবে অনেকগুলো রেখা নিচের দিকে ক্রস রয়েছে, ঠিক নিচের জায়গাটা ওই 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 আছে না? একদম, এই যে ক্রস লাইন, এটাকে আমি কেন বললাম, দেখবে কারো জন্মছকে বৃহস্পতি যদি চন্দ্রের নক্ষত্র পেয়ে থাকে, চন্দ্রের নক্ষত্রের সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন গজকেশরী যোগ, কিন্তু বিশেষ বৃহস্পতি যদি বক্রক হয়, দেখবেন যে কোনো গ্রহ যখন বক্র নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই গ্রহর বক্র মানে হচ্ছে কি তার গতি ক্ষমতাকে বৃদ্ধি করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে শুভ গ্রহ যদি বক্রগতিকে শুভ ফল দিতে পারে, অশুভ গ্রহ বক্র হলে অশুভ ফল দিতে পারে। এই বৃহস্পতি যেহেতু গজকেশরী যোগ সৃষ্টি করছে, তোমার ক্ষেত্রে যেটা হবে কি, তুমি যেখানে কাজ করছো বা কর্মজগতের সঙ্গে যুক্ত, সেইটাকে তোমার ঠিকমতো ডেভেলপমেন্ট হচ্ছে না, বুঝতে পারছো তো? কর্মজগৎ নিয়ে তোমার মেন সমস্যা। আর একটা বিষয় দেখবো, ফাইন্যান্স, মানে হাতে প্রচণ্ড পরিমাণে অর্থ ব্যয় হবে, এবং তুমি এই সময় ক্ষেত্রে একটু খেয়াল করবে, তোমার ঘুমটা সঠিক হবে না, পেটের সমস্যা একটু দেখা দেবে, মানে দেখা যাবে হজমজনিত কোনো সমস্যা, গ্যাস, এই ধরনের কোনো কিছু প্রবলেম, এবং নানা ধরনের না তোমার বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়বে, মানে একটা অশান্তির বাতাবরণ তোমার ঘরের মধ্যে বা অন্যান্য মানুষের সঙ্গে তৈরি হবে। হচ্ছে কি এইগুলো? অশান্তি হালকা মাঝে মাঝে হয়, এখন কষ্ট কম। একদম, তো এই যে হালকা কম, মানে এর আগে হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যেটা, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যেটা কি বলতো ভাই, তোমার কেরিয়ারটাকে তুমি কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারো। তুমি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত না চাকরির সাথে যুক্ত এখন? আমি বলতে চাইলাম যে আমার কোন লাইনে, যে সরকারি চাকরি কোনো যোগ আছে না, এমনি কোনো বিজনেস করলে ভালো হবে বেশি? আমি ওটাই জানতে চাইছি, তুমি এখন কি করছো? এখন একটু নর্মাল ব্যবসা করছি। ব্যবসা করছো, ওই যে বললাম যে তোমার বিজনেসের ক্ষেত্রে যে গ্রোথটা দরকার সেটা হচ্ছে না। দেখো, তুমি চাকরি করলে উন্নতি কিন্তু নেই, বিজনেসেই কিন্তু গ্রোথ রয়েছে। তুমি এর আগে সরকারি চাকরি পরীক্ষা দিয়েছো, হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে হবে না, তোমার দশা তোমাকে সাথ দেবে না। তুমি বিজনেসটাকে গ্রোথ করো, এবং যে আইটেমের ব্যবসা করছো সেই আইটেমকে তোমাকে চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছো? তুমি পারলে কোন আইটেম প্রয়োজন, সেই জায়গাটা কি হলে ভালো হয়, এবং তোমার ওই যে বললাম যে মধ্যমা যে রয়েছে, এই মধ্যমা আঙুলের জায়গাটায় যে ক্রস, এটা সাধারণত হয় বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে, বৃহস্পতি যদি বক্র থাকে, এটা যাদের রয়েছে তাদের হাতে এই জিনিসটা থাকবেই, এবং তাদের দেখবে কোনোদিন কর্মে উন্নতি হতে চায় না, এবং প্রচণ্ড পরিমাণে আর্থিক ব্যয় হবে, এবং দুর্নামের শিকার হয় তারা, এবং অর্থনৈতিক জায়গায় যেটা হবে কি, মার্কেটে প্রচুর পরিমাণে দেনা হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? তো এই জায়গাটাকে যদি ঠিক করতে চাও, এবং তোমার বিজনেস দ্বারাই কিন্তু উন্নতি রয়েছে, কিন্তু তুমি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছো সেই প্রোডাক্ট চলবে না, চলবে না, এটা আমি তো তোমাকে বলছি, তোমার চলবে না। তো এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে, কোন ধরনের কোন প্রোডাক্ট প্রয়োজন সেটা তুমি পারলে একবার যোগাযোগ করো, আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করবো, ঠিক আছে? ভালো থাকো। ধন্যবাদ। একদম আমাদের সমস্যা, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, আরেকবার আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বার 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে চলে আসতে হবে। একদম শেষের দিকে রোহন দেবনাথ, তাই তো? তো ওর যে বাবার কম্বিনেশন দেখবেন, কারো আমাকে ও প্রশ্ন করেছে, দাদা হঠাৎ বাবার প্যানক্রিয়াটিসে ক্যান্সার কেন ধরা পড়লো, বা ক্যান্সার কি কোনো মানুষের কি ধরা যায়, বলা যায় আগে থেকে? দেখবেন কারো জন্মছকে যদি মঙ্গল কিছুভাবে আদ্রা নক্ষত্র বা কিছুভাবে দেখতে পাওয়া যায় শতভিষা নক্ষত্রের সঙ্গে যুক্ত হয়ে থাকে, এবং সেই মঙ্গল যদি একাদশপতির সঙ্গে কম্বিনেশন করে, তাদের কিন্তু দুরারোগ্য ব্যাধি হয়। আবার কিছুভাবে দেখতে পাওয়া যায় বুধ রেবতী বা জ্যেষ্ঠা নক্ষত্রের সঙ্গে সংযুক্তিকরণ করে, বুধ কিন্তু দ্বিতীয় বসে রয়েছে, তাদের কিন্তু চোখের সমস্যা, গাইনোলজিক্যাল ইস্যু যেটা আমাকে বলেছে, এই প্রবলেমগুলো হয়। তাহলে আমি আশা করি আজকে ব্যাধি নিয়ে কিছু জায়গা আপনাদের হিন্স দিতে পেরেছি। এবার এই দুরারোগ্য ব্যাধি আপনার হচ্ছে কিনা বা আপনি ভুগছেন কিনা, তার কিন্তু প্রপার ট্রিটমেন্টটা হবে
আপনার খরবেদাংশ থেকে, অর্থাৎ সেখান থেকে শুভ ফলদাতা। আর আপনার এই যে দুঃখের মধ্যে রয়েছেন বা প্রবলেমের মধ্যে ফেস করছেন শরীর স্বাস্থ্য নিয়ে, সেটা কিন্তু ত্রিশাংশ চার্টের বিচার, যেটা আমি আগে বললাম। তাই যদি মনে হয় এখান থেকে বেরিয়ে আসবেন, ভালো জ্যোতিষী শরণাপন্ন হয়ে সঠিক বিচার এবং প্রতিকার করলে অবশ্যই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসি সোমবার দুপুর 2:40 আর 2:30। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আমরা হয়তো নতুন বিষয় নিয়ে হ্যাঁ, আসবো। সবাই ভালো নমস্কার। থাকবেন। নমস্কার। সমস্যা হোক যতই জটিল